হ্যালো, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, অনলাইন ক্লাসের মাধ্যমে জানাচ্ছি তোমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। শুভ সকাল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি প্রশান্ত স্যার, আজগড়া হাজী আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজ, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। কেমন আছো আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ? আশা করি এই করুণাময় কৃপা তোমরা ভালো আছো। তোমাদের ভালো থাকাটা আমাদের একমাত্র কামনা, বাসনা এবং ইচ্ছা। সৃষ্টিকর্তা যেন তোমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনাটুকু করি আমরা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষকের সার্থকতা সেখানে যে ছাত্র শিক্ষক তৈরি করে, ছাত্রদের দ্বারাই শিক্ষক ছাত্রকে গঠন করে। ছাত্রদের তৈরি করার কাজ হলো শিক্ষকের। তাই তোমরা ভালো মানুষ হয়ে ওঠো, দেশ ও দশের যাতে সাহায্যে সহযোগিতা উন্নয়নে এগিয়ে আসতে পারো, সেই কামনাটুকু করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, লেখাপড়ার সাথে সাথে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে তোমরা অংশগ্রহণ করবে। দেশ ও জাতির অগ্রযাত্রার পথে তোমরা এগিয়ে আসবে, সেই কামনা আমরা করি। তোমাদের প্রধান কাজ হচ্ছে লেখাপড়া। লেখাপড়ার সাথে সাথে তোমাদেরকে আচার ব্যবহার, ভদ্রতা, নম্রতা সবগুলো শিখতে হবে। একটি ছাত্রের গুণাবলী শুধু লেখাপড়া নয়, তাকে অন্যান্য গুণাবলীগুলো অর্জন করতে হবে। তাহলে ছাত্রের সাথে সাধারণ মানুষের পার্থক্য সৃষ্টি হয়। তোমরা যে পর্যায়ে আসছো, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা উচ্চ শিক্ষার দান প্রান্তে চলে যাচ্ছ। তাই তোমাদের ব্যবহার, কথাবার্তার ধরন এবং শ্রদ্ধা ভক্তি থাকতে হবে সেভাবে, যাতে সারা বিশ্বের সাথে তোমরা তাল মিলিয়ে চলতে পারো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সৃষ্টিকর্তা মানুষকে দিয়েছে তার বিবেক, বুদ্ধি, ব্রেন, সেগুলিকে খাটিয়ে কাজ করতে হবে, সেগুলি অর্জন করতে হবে। কিভাবে করলে তুমি মানুষের সাথে চলাফেরা করে চলতে পারো, মানুষ তোমাকে ভালো মানুষ হিসেবে আখ্যায়িত করবে, সেগুলি গুণাবলী তোমাকে অর্জন করতে হবে। যা প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এখন পাঠ ক্লাসে চলে যাচ্ছি। আজ আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আমরা অংশীদারি কারবারের অধ্যায়টা আলোচনা করব এবং সেই অধ্যায়ের কিছু অঙ্কের বিষয়বস্তু আমরা এবং নোট তোমাদেরকে বুঝিয়ে দেব, কিভাবে করবে অঙ্কটা, ধারণাটা কি, কিভাবে, তারপরে আমরা অঙ্কে যাব। আগে অঙ্কের মূল মন্ত্রগুলি আমরা শিখব, সূত্রগুলো। আসো আমরা আমাদের পাঠ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অংশীদারি কারবার। আসো, অংশীদারি কারবারটা কি আমাদের জানতে হবে। অংশীদার তো বোঝো, যে কোনো কাজের শরীক দেওয়া, তোমার সাথে অংশগ্রহণ করা, তাকে বলে অংশীদার। অর্থাৎ তোমার যে কোনো কাজের অংশে কি হওয়া, শরীক হওয়া বা যুক্ত হওয়া,
একসাথে কোনো কিছু করা সেটাকে বলে অংশীদার। সমান অংশে ভাগ করা বা অংশে কিছু অংশ নিয়ে কাজ করা সেটাকে হলো অংশীদার বলা হয়। আমরা ব্যবসার ক্ষেত্রে অংশীদার বলতে আমরা কি বুঝি? ব্যবসা হলো মুনাফা অর্জন উদ্দেশ্য। ব্যবসাটা সাধারণত মুনাফা অর্জন উদ্দেশ্য। চুক্তি ভিত্তিতে আইন অনুযায়ী দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো কি করে প্রতিষ্ঠান পরিচালনা করে সেই প্রতিষ্ঠানটাকে বলে অংশীদারি কারবার। আবার বলি, অংশীদারি কারবারটা হলো মুনাফা অর্জন উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি আইন অনুযায়ী মুনাফা বন্টন পদ্ধতিতে যে কারবার গঠন করে সেটা হলো অংশীদারি কারবার। অংশীদারি কারবারটা দুই রকম, একটা প্রাইভেট অংশীদারি কারবার। আমাদের অংশীদারি কারবারটা কত সালে? 1932 সালে অংশীদারি আইন অনুযায়ী গঠিত হয়। বর্তমানে 1994 সংশোধন করা হয়, 94 আইন অনুযায়ী এই অংশীদারি কারবার গঠন করা হয়। অংশীদারি কারবারে কিছু শর্ত থাকে, সেটা মুনাফা বন্টনটা কিভাবে করবে তার একটা চুক্তি থাকবে, আইনের ধারাবাহিকতা থাকবে কিভাবে করবে, এবং কজন সদস্য তার একটা সীমাবদ্ধতা থাকবে। তাই অংশীদারি কারবার ব্যবসা আমরা যখন অঙ্কে যাব তখন আমাদের প্রথমত শিখতে হবে অংশীদারি কারবারের মুনাফা বন্টন পদ্ধতিটা কিভাবে করব। তার আগে আমি একটু বলে নিই, অংশীদারি কারবার করার সময় আমরা দুইটি পদ্ধতি অনুসরণ করব। একটা হলো স্থির বা স্থায়ী পদ্ধতি, একটা হলো পরিবর্তনশীল পদ্ধতি। স্থির পদ্ধতিটা কি? সেটাকে তিনটা হিসাবে বিভক্ত করা হয়। স্থির পদ্ধতি একটা চলতি মূলধন পদ্ধতি। একটা হলো স্থির বা স্থায়ী পদ্ধতি। দুইটা চলতি মূলধন পদ্ধতি। আসো, স্থির পদ্ধতিটা আবার তিন টাকার হিসাব করা হয়। এক নম্বর কি? লাভ লোকসান আবন্টন। দুই নম্বর হলো চলতি মূলধন হিসাব। তিন নম্বর হলো অংশীদারি মূলধন হিসাব। তিনটা পদ্ধতি করা হয় সেই পদ্ধতিতে। আর চলতি মূলধন পদ্ধতিতে দুইটি হিসাব। একটা হলো লাভ লোকসান আবন্টন, একটা হলো অংশীদারি মূলধন। এই হলো দুইটা পদ্ধতি আমরা অনুসরণ করি। কি কি? একটা হলো
স্থির পদ্ধতি হলো তিনটি, একটি হলো লাভ লোকসান আবন্টন হিসাব, চলতি মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। আর 2 নম্বর পদ্ধতিটা হলো লাভ লোকসান আবন্টন আর অংশীদারদের মূলধন হিসাব। লাভ লোকসান আবন্টন, অংশীদারদের মূলধন হিসাব, এভাবে আমরা পদ্ধতিটি আগে করি। তারপরে আসো, মনে রেখো আগে 2টা পদ্ধতি আমরা করব। এখন আসো একটা জিনিস আমরা শিখব যে অংশীদারি কারবারের মূল হলো মুনাফা বন্টন। মুনাফা বন্টনটা আমরা কিভাবে করব? মুনাফাটা 3টা পদ্ধতিতে শেখা হয়। মুনাফা বন্টন মেইন হলো, ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা। মুনাফা বন্টন, আসো আমরা মুনাফাটা কিভাবে বন্টন করব? একটা হলো সমহারে, অনুপাতে, একটা হলো মূলধন অনুপাতে। তিনটা পদ্ধতি। একটা হলো সমহারে। সমহার কি? মনে করো সমানভাবে ভাগ করে নেব মুনাফাটাকে। যেমন 10,000 টাকা লাভ হলো, 2 অংশীদার বা 3 অংশীদার সমানভাবে ভাগ করে নেবে। আর অনুপাত কি? সেখানে অনুপাতটা উল্লেখ থাকবে, অনুপাতটা আমরা দেখাবো কিভাবে। একটা হলো মূলধন অনুপাত, সেটা মূলধনের টাকাটাকে অনুপাত হিসেবে দেখাবো। আসো, যেমন যদি আমরা অনুপাত দেখি, অনুপাত দেওয়া আছে 3:2:1, এই অনুপাতে ভাগ করতে হবে। মনে করো মুনাফাটা হলো 10,000 টাকা। এই অনুপাতে অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া 3:2:1 অনুপাতে। 3:2:1 অনুপাতে আমরা বন্টন করবো। তাহলে 3:2 অনুপাতটা কিভাবে করবো? আমরা অনুপাতের রাশি আগে যোগ করবো। আমরা 3টা আগে যোগ করে নেব। ছয়। এখন ক, ৳5,000 টাকা। খ পাবে 6/2, 5/2, 6/2 মনে করো কত আসবে? এটা কত আসবে? আমরা যদি ভাগ করি 3.33, চাষের পিছেরটা দেওয়া দরকার নেই। গ পাবে 1। 7 টাকা। এইভাবে 3 জনের অনুপাতে আমরা ভাগ করব। অনুপাতকে যদি দেওয়া থাকে, অনুপাতটাকে আমরা কি করবো? এটা সাধারণ অনুপাত 3:2:1, অর্থাৎ অনুপাতটি আমরা যোগ করে নেব। 3:2:1 অনুপাতে যোগ করে নিলে, যোগ করে আমরা বাইর করবো। তারপরে মোট অনুপাতটা হলো 6, 6/3, 6/2, 6/1 অনুপাত। 6/3, 6/2, 6/1 অনুপাতে সেটা বন্টন করে নিব আমরা। তারপরে বলা থাকে ভগ্নাংশ অনুপাত। একটা অনুপাত থাকে ভগ্নাংশ অনুপাত। যেমন এই অনুপাতটা থাকবে ভগ্নাংশ অনুপাত। কিভাবে? এভাবে থাকবে, মনে করো 3/2, 6/2, 1, 3/1, 6/1, এভাবে থাকবে। 2/1, 3/1, 6/1,
এই অনুপাতটা তখন কী করবে? ভগ্নাংশ অনুপাত। এটা কীভাবে করবে? 3/1 প্রথম 2, 3, 6 লসাগু করবে, হরগুলো লসাগু। তুমি আগে হরগুলো লসাগু করবে। 6, 3, 2, 6 লসাগু 6। আগে লসাগু করে নেন, হরগুলো লসাগু 3, 2, 6 লসাগু করে নেন। 2, 3, 6 লসাগু। লসাগু তো জানো কীভাবে করে? 3, 2 দিয়ে 1, 3, 3, 2 পূরণ 3 সমান 6। লসাগু তো 6। এখন আসো, তাহলে তাদের কত হবে? একই জনের অনুপাত কত আসবে? 6। তাহলে আসো, ক এর অনুপাত কত? অনুপাত খ অনুপাত গ, অনুপাতটা বাইর করে নেবে। তাহলে 6 সে হলো 3/2, সে হলো 6/3/1, সে হলো 6/6/1। এইভাবে অনুপাতটা কাটাকাটি করলো। 3, 2, 1। দেখো ঠিক আছে। ভগ্নাংশ থেকে তুমি সাধারণ অনুপাত চলে যাবে, ভগ্নাংশ থেকে তুমি সাধারণ অনুপাতে চলে যাবে। তাহলে কী করবো আমরা? যে প্রথম তাদের ভগ্নাংশটি লসাগু হরগুলো লসাগু করবো, নিচেটিকে হর বলা। লসাগু লসাগু দিয়ে সবটি অংশে ভাগ করে সাধারণ অনুপাত, তারপর আগের মতো অনুপাতগুলি যোগফল। রাশি যোগফল। এবারে একটা একটা করে 3, 6, 3, 6, 2, 6 আগের মতো, সব আগের মতো আবার করবে। এটাকে বলে ভগ্নাংশ অনুপাত, ভগ্নাংশ অনুপাত। তারপরে আসো মূলধন অনুপাত। এটা তো বোঝা গেল যে ভগ্নাংশ বলে আগে লসাগু করে, লসাগুটা দিয়ে সবটির গুণ করে সাধারণ অনুপাত আসবে, তারপরে তাদের। এবার আসো মূলধন অনুপাত। মূলধন অনুপাতটা কি? মূলধন অনুপাত হলে মূলধনটাকে অনুপাতে করবে। যেমন 10,000, 8,000, 4,000 এভাবে থাকবে। মূলধনটাকে অনুপাতে নেবে, মূলধনটাকে তুমি অনুপাত করবে। এখন আসো শূন্যগুলি আমরা কাটি, 3টা 3টা করে মিলাও। 10 অনুপাত 8 অনুপাত 4, আবার 2 দিয়ে যাও, 5, 4, 2 আর 4। এটা হলো মূলধন অনুপাত। ঠিক আছে, আবার করতে অনুপাতটা সাধারণ নিয়ে আসতে হবে। শূন্যগুলি কাটাকাটি যা যা কমে, তারপর আবার 2 দিয়ে যতটুকু কমানো যায়, আর কমানো যায় না। এটা হলো মূলধন অনুপাত। তারপর আমাদের রাশিগুলির যোগফল। এগারো। বাকিটি সব করবে পরে আগের মতো। আসো, এলো মূলধন অনুপাত। এখন আসো অংশীদারি কারবারের আরেকটা জিনিস, উত্তোলনের সুদ নির্ণয়। একটা জিনিস শিখে রাখো, উত্তোলনের সুদ। উত্তোলনের সুদটা কিভাবে নির্ণয় করবে? 3টা পদ্ধতি। একটা হলো মাসিক, একটা বার্ষিক, একটা মাসের প্রথমে। মাসিকটা 3 ভাগ, মাসের প্রথম, মাঝামাঝি, শেষ। যদি আমরা মাসিক উত্তোলন করি, তার সুদ যেমন প্রতি মাসের পর মাসিক বলে, শুধু মাসিক বলে, তাহলে উত্তোলনটাকে কি করবে? উত্তোলনের সুদ। মনে করো উত্তোলন মাসিক, মাসিক টাকাটা মনে করো জায়গায় থাকবে উত্তোলন 1000 করে হলে 12 দিয়ে গুণ ইন্টু পার্সেন্ট, যত পার্সেন্ট থাকে। মাসিক উত্তোলনটা হলো 12 দিয়ে গুণ ভাগ 2। উত্তোলন সুদ সবসময় ভাগ 2 মনে রাখবে।
মাসিক উত্তোলন, অর্থাৎ 12 দিয়ে গুণ করবে, পার্সেন্ট 2 দিয়ে ভাগ, এটা হলো মাসিক উত্তোলন। আবার বলো, মাসিক উত্তোলন বলে কি হবে, যে মাসের যে টাকাটা প্রতি মাসে উত্তোলন পূরণ 12, উত্তোলন পূরণ 12 ইন্টু পার্সেন্ট ভাগ 2, ইন্টু পার্সেন্ট ভাগ 2। তারপরে আসো, যদি প্রতি মাসের প্রথমে বলে, তখন মনে করো কিভাবে করবে, ইন্টু প্রতি মাসে 13 দিয়ে গুণ, পার্সেন্ট ভাগ 2। প্রতি মাসের প্রথম বলে 13 দিয়ে গুণ, প্রতি মাসের প্রথম বলে 13 দিয়ে গুণ, তারপরে পার্সেন্ট, যত পার্সেন্ট বলা থাকে ভাগ 2, 13 দিয়ে গুণ। মাস বলে 12, প্রতি মাস বলে 13 প্রথমে, আর প্রতি মাসের শেষে গুণ করা হবে। তখন হবে কি, প্রতি মাসের শেষ বলছে, শেষ বলে 11 দিয়ে গুণ, ভাগ 2। প্রতি মাসের উত্তোলন, প্রতি মাসের মাঝামাঝি, মাসিক বা মাস মাঝামাঝি, মাঝামাঝি বলা যায় এখানে একই, মাসিক উত্তোলন বা মাঝামাঝি। প্রতি মাসের শেষ বলে 11 দিয়ে গুণ, প্রতি মাসের শেষ বলে 11, মাসের মাঝামাঝি। প্রতি মাসের মাঝামাঝি একই, প্রতি মাসের মাঝামাঝি একই, দ্বিতীয় মাঝামাঝি উত্তোলন, প্রতি মাসের মাঝামাঝি। এগুলো এইভাবে উত্তোলনের সুদ নির্ণয় করবে। বলো, মাসিক উত্তোলন 12 দিয়ে ভাগ, পার্সেন্ট 2 দিয়ে ভাগ। প্রতি মাসে প্রথমে বলে 13 দিয়ে গুণ, পার্সেন্ট 2 দিয়ে ভাগ, শেষে বলে 11 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ, পার্সেন্ট। মাসে মাঝামাঝি আর মাসের উত্তোলন একই কথা, 12 দিয়ে ভাগ, পার্সেন্ট 2 দিয়ে ভাগ। যদি বৎসর উত্তোলন বলে, তখন কি করবে, বার্ষিক উত্তোলন, তো যে টাকা থাকে 4000 ইন্টু পার্সেন্ট ভাগ 2, ডাইরেক্ট, এখানে আর গুণ নাই, ডাইরেক্ট পার্সেন্ট ভাগ 2, ডাইরেক্ট পার্সেন্ট ভাগ 2, ডাইরেক্ট পার্সেন্ট ভাগ 2। এগুলো উত্তোলনের সুদে নির্ণয় করা। এটা হলো আমাদের উত্তোলনের সুদ নির্ণয় করা, কারণ অংশীদারি কারবারের মুনাফা উত্তোলনের সুদ। একটা আছে বেতনে, 3টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বেতনের অংশটা, বেতনটা যদি জানতে হবে, সেটা যদি জানো তাহলে তুমি অঙ্ক অনেকটা তোমার সহজ হয়ে যাবে। বেতন প্রসঙ্গে আসো, তারপরে আসো, যদি বেতন বলে, বেতনের কথাটা, বেতন যদি পায় বা পাবে বলা থাকে, তাহলে পুরো টাকাটাই মাসে দেখাবে, কোথায়, মূলধন হিসেবে দেখাবে, আবন্টন দেখাবে। যদি বেতন ডেবিট করা হয় বলা থাকে, বা চার্জ করা হয়, ধার্য করার পর বলা থাকে, তাহলে কোথায় দেখাবে, শুধু মূলধন হিসেবে, কেন ডেবিট করা হয়ে গেছে আর আবন্টনে দেখাবে না, সেটা মূলধন হিসেবে। আবার বুঝো, যদি বেতনটা পাবে বা বেতন হিসাবে নিয়োগ করা হয়, তখন আবন্টন এবং মূলধন দুইটা হিসাবে দেখাবে, আবন্টনে দেখাবে, আবন্টনের ডেবিট দিকে, মূলধনের ক্রেডিট দিকে, আবন্টনের ডেবিট দিকে, মূলধনের ক্রেডিট দিকে। আর যদি বেতন ডেবিট করা হয়, তখন শুধু মূলধনের ক্রেডিট দিকে। আর যদি উত্তোলন করা হয়, বেতন উত্তোলন করা হয়, নিয়ে নেওয়া হয়, তখন শুধু আবন্টনের ডেবিট দিকে দেখাবে আর মূলধনে দেখাবে। উত্তোলন করা হয়, শুধু উত্তোলন বেতন ডেবিট দিকে দেখাবে আবন্টনে। আর যদি ডেবিট চার্জ করার উত্তোলন করা হয়, তাহলে কোনো হিসাবে দেখানোর দরকার নেই। আবার বলো, বেতন সম্বন্ধে আমরা আলোচনা করি। যদি বেতন পাবে বা ধার্য করা হলো বলা থাকে, আবন্টনের ডেবিট দিকে, মূলধনের ক্রেডিট দিকে। আর যদি বেতন ডেবিট করার পর, চার্জ করার পর ধার্য করা হয়,
তাহলে দেখবে শুধু মূলধনের ক্রেডিট দিকে মূলধন হিসাবে। আর যে ডেবিট করার পর উত্তোলন করা হয় তাহলে শুধু আবন্টনের ডেবিট, মূলধনের আসবে না। উত্তোলন করে নিয়ে গেছে, শুধু খরচ দেখাবো, মূলধন আর নেই। ডেবিট করার পর চার্জ করলে বা উত্তোলন করে নিলে তখন কোনো হিসাবে দেখানোর দরকার হবে না। এইভাবে পয়েন্টগুলি আমাদের মূলধন অংশীদারি কারবারের গুরুত্বপূর্ণ অংশ। তুমি যদি এই পয়েন্টগুলি জানতে পারো তাহলে তোমার জন্য সবচেয়ে সহজ হয়ে যায়। সবচেয়ে সহজ হলো এই 3টা পয়েন্ট: উত্তোলনের সুদ, মূলধনের সুদ, বেতন, মুনাফার অংশ বন্টন। এটি অংশীদারি কারবারের মূল পয়েন্ট। এই পয়েন্ট দিয়ে আমাদের কী করতে হবে? অঙ্ক করতে হবে। এগুলি আমাদের যখন আমরা অঙ্ক যাব সূত্র দিয়ে, তখন আমাদের সেইগুলি আমরা কী করব? দেখাবো যে উত্তোলনটা কীভাবে আমরা করি, অংশীদারি কারবারে কীভাবে আমরা করি। তারপরে অংশীদারি কারবারের সূত্রগুলি আমরা আগামী ক্লাসে আমরা দেখাবো। মূলধনের সুদ তো প্রারম্ভিক মূলধনের উপর পূর্বাবশ্যের সুদ হবে, আর অতিরিক্ত মূলধন আনলে 6 মাস। অতিরিক্ত মূলধন আনলে 6 মাসের হিসাব আমরা সুদ দেখাবো। অনেক অংশীদার দেখা যায় উত্তোলনের সুদ, মূলধন, অতিরিক্ত মূলধন আনয়ন করে, সেটা 6 মাসের তারিখ অনুযায়ী তারিখ হবো অথবা 6 মাস। একটা সে ঋণ আনলে ঋণের সুদ তোমাকে দিতে হবে 6%, 6 মাস, যদি উল্লেখ না থাকে। কোনো অংশীদার যদি ঋণ প্রদান করে তাহলে ঋণের উপর 6%, 6 মাস, এটা কনস্ট্যান্ট সরকারি নিয়ম অনুযায়ী 6%, 6 মাস সুদ দিতে হয়। আর উল্লেখ থাকলে উল্লেখের উপর নির্ভর করবে। ঋণের সুদ শুধু কোথায়? আবন্টনে দেখাবো, মূলধনে দেখাবো না। ঋণ মূলধনের সাথে সম্পর্ক নেই। ঋণের সুদটা মূলধনের সাথে আমরা দেখাইনি, শুধু কোথায় দেখাবো? আবন্টন, ঋণের সুদ। এই হলো আমাদের অংশীদারি কারবারের মূল পয়েন্ট। এগুলি দিয়ে যদি আমরা শিখতে পারি তাহলে অংশীদারি কারবারটা অতি সহজ হয়ে যাবে। তোমরা অংশীদারি কারবারটা একটু দেখবে বাসায় বসে এবং নিয়মটি অনুসরণ করবে। আমি যা যা বললাম সেগুলি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা উত্তোলনের সুদ নির্ণয় করা, মূলধনের সুদ নির্ণয় করা, বেতন নির্ণয় করা, মুনাফা বন্টনটা নির্ণয় করা, এগুলি আমাদের অংশীদারি কারবারের মূল উপকার। এটার উপর নির্ভর করে আমাদের অঙ্ক করা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো। বাসায় অঙ্কগুলো একটু এগুলো টিপসগুলি দেখবে বাসায়। হ্যাঁ, বইও আছে লেখা, তবে এটা এখন ফলো করতে পারলে তোমার সবচেয়ে সুবিধা। আগামী ক্লাসে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।